দুই রাষ্ট্রপ্রধানের যে বৈঠক, একদিকে ভারত অন্যদিকে বাংলাদেশ, বিদেশ সচিব গিয়েছিলেন এবং 2 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক, যে বৈঠক থেকে আপাততভাবে আমরা জানতে পারছি যেটা সব থেকে বড় বিষয় তা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। ভারত যেটা বারবার বলছিল, যে জায়গায় দাঁড়িয়ে বারবার বলছিলেন যে সেখানকার সংখ্যালঘু তাদের ওপর যাতে কোনো আঘাত না আসে তার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রথম থেকে ভারতের স্ট্যান্ড পয়েন্ট সেই জায়গায় ছিল, বারবার সেই জায়গায় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস তার এই অন্তর্বর্তী সরকারকে এই বার্তায় দিয়েছিলেন। এবার পরিস্থিতি যে জায়গায় গিয়েছে সেই জায়গায় ভারত এই বৈঠক করতে বাধ্য হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৈঠক থেকে যে নির্যাস, সেই নির্যাস আপনাদেরকে জানাচ্ছি 2 ঘন্টারও বেশি সময় হয় এবং সেই বৈঠক অনুষ্ঠিত হবার পর গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহাবস্থান, যেটা বলছিলাম বারবার, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেই বৈঠক থেকে একদিকে দুদেশের মধ্যে যেমন ইম্পোর্ট এক্সপোর্ট অর্থাৎ ব্যবসা বাণিজ্যের যে জায়গা সেটাও যেমন ঠিকঠাক থাকে, তার জন্য সমস্ত কিছু সমস্তভাবে সহযোগিতা করা হবে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে নানানবিধ পরিস্থিতি চলছে, বিশেষ করে যে ধরনের হিংসাত্মক বিভিন্ন ঘটনা তার অভিযোগ সামনে এসছে, সেই সমস্ত বিষয় যাতে বন্ধ হয় তার জন্য আবারও সেই নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আহ্বান সেটা করা হয়েছে। এবং তারই সঙ্গে এই জায়গাটাকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আজকের এই বৈঠক থেকে। এখন অবশ্যই দেখবার যে বৈঠক তো 2 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে যখন দুই বিদেশ সচিবের বৈঠক চলে তখন খুব ইম্পর্টেন্ট বেশ কিছু যে আলোচনা হয়েছে তা হয়তো বলার জায়গায় থাকে। এবং তার মধ্যেই সব থেকে বড় আপডেট যেগুলো আমরা পাচ্ছি বৈঠক থেকে, পরবর্তী সময় আরও বিশেষ করে আপডেট যাবো। কিছুক্ষণ আগে বিক্রম মিস্ত্রি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সে দেশ থেকে, এবং তিনি যেটা বললেন যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকবে, আরও অনেকগুলো বিষয়, সেই বিষয়গুলো ধীরে ধীরে আরও স্পষ্ট হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একবার বার্তাটা শোনাই বিক্রম মিস্ত্রি তিনি যা বললেন বৈঠক শেষ করবার পর ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। শুনুন। Of my Bangladesh colleague, His Excellency Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has, of course, been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the 3rd Voice of the Global South Summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year, and my visit follows those interactions. Discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time,
We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. অর্থাৎ এই মুহূর্তে সব থেকে স্পষ্ট বিষয় তা হচ্ছে এই বৈঠক এবং এই বৈঠক থেকে সম্পূর্ণভাবে অর্থাৎ মানুষের হয়ে ভাবনা চিন্তা এবং যে রিলেশনশিপ এর আগে ছিল পাস্টে এবং ফিউচারে সেই রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাবেন ভারত আশাবাদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী সময় কতটা আশাবাদী হবে আমরা জানি না। এখনো পর্যন্ত 3 মাসের মাথায় নির্বাচন করার কথা ছিল, তবে সেই নির্বাচন কবে হবে তাও আমরা এখনো পর্যন্ত স্পষ্টত বুঝতে পারছি না। তো যাই হোক, রিলেশনশিপ ভালো জায়গায় থাকবে, তার যে পরিকল্পনা, তার যে বার্তা একেবারে স্পষ্ট করে দিয়েছেন বিদেশ সচিব। এখন দেখবার এই যে যুদ্ধের জিগির তোলা বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদ যারা এই ধরনের জিগির তুলছে, তাদেরকে কি বার্তাটা দেওয়া গেল বা বার্তা যেটা দেওয়া হলো তা কি স্পষ্ট করা গেল? আমরা অবশ্যই ভবিষ্যতের দিকে নজর রাখবো। ইনফ্যাক্ট যে কটা দিন এই পরিস্থিতি চলছে তার দিকে আমাদের নজর থাকবে। চলুন, এই পরিস্থিতির মধ্যে ইসকন সব থেকে বড় বিষয়, যেখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে যেভাবে রাধারমণ বাবু যে বার্তার আগেও দিয়েছেন, বিভিন্ন ছবি তুলে ধরেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট, সেখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু তার গ্রেপ্তারিতে উত্তাল পরিস্থিতি, একে একে সেই পরিস্থিতি চলছে, তার আবারও নতুন করে তার বিরুদ্ধে মামলা করা, সেটা যেমন সামনে এসছে। তবে এই বৈঠক থেকে অনেকটা আশাবাদী, যে জায়গায় ইসকন থেকে খুব স্পষ্ট বার্তা রাধারমণ বাবু তিনি তুলে ধরছেন। ঠিক কি জানালেন এই দুদেশের বৈঠক, তা নিয়ে তিনি কতটা আশাবাদী, কতটা পরিকল্পনা আগামী সময় নেওয়া হয়, এবং এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে প্রবল যেটা দেখবার জায়গা তা হচ্ছে সনাতনীদের ওপর যাতে আঘাত না আসে, আর সেটা কতটা সুস্পষ্ট হলো। কি বলছিলেন তিনি একবার শোনাই রাধারমণ বাবুর বক্তব্য শুনুন। আমরা অনেক আশাবাদী এটা বৈঠক নিয়ে, আর আমাদের অনেক অপেক্ষাও আছে, আর আমরা আশা করি কি এটা যে ফল হবে ওটা বাংলাদেশকে শান্তি পথে ফিরিয়ে দেবে। আপনাদের ভক্তদের জন্য কতটা ফ্রুটফুল হতে চলেছে বৈঠক? আপনারা তো দেখছেন কি বাংলাদেশে যে সিচুয়েশন আছে খুব ভোলেটাইল আছে, স্পেশালি ইসকনের জন্য তো খুব খতরনাক, যেখানে আমাদেরকে রাস্তায় নেমে ওরা ডাক দেওয়া হচ্ছে কি ইসকন ভক্তকে তলোয়ার দিয়ে মেরে হত্যা করা, জেনোসাইডের কথা বলা হচ্ছে। তো সেই জন্য আমাদের ভক্তরা খুব আশায় রয়েছে, আর এটা গোটা মিটিংকে ভিজিটকে ওটা অবজার্ভ করছে, কিনলি অবজার্ভ করছে কি বেরিয়ে আসবে। কি কি দাবি রাখবেন আপনারা বিদেশ সচিবের কাছে? দাবি আমাদের অ্যাকচুয়ালি একটাই এক্সপেকটেশন আছে, রাদার এক্সপেকটেশন এটা আছে কি যে এরকম ওপেন জেনোসাইডের কল দেওয়া আছে, ওটা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, যারা এরকম ডাক দিচ্ছে কি জেনোসাইড করা দরকার, ইসকনের ভক্তদেরকে মারার দরকার। আর দ্বিতীয় কি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসুক, ওখানকার যে মাইনরিটিস আছে ওরা সুরক্ষিত থাকতে পারে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ বাবু তিনি যে বিষয়টি বলছেন, এবং তিনি প্রথম থেকে আশাবাদী ছিলেন এই বৈঠক থেকে, এবং এই বৈঠক থেকে যেটা সব থেকে বড় বিষয় যে এই যে মৈত্রীর সম্পর্ক বা দুদেশের মধ্যে যে সম্পর্কের জায়গাটা হঠাৎ করেই মানে হাসিনা সরকারকে উৎখাত করা, এবং তারপর সেই জায়গায় লাগাতার ছবিগুলো এক এক করে চলেছে, এবং পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস যার ওপর আগ্রহ ছিল ডেফিনেটলি, কিন্তু পরিস্থিতি টালমাটাল জায়গায় যায়, পরিস্থিতি একে একে সেই জায়গায় উত্তাল হয়, এবং সেই জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের একের পর এক ছবিগুলো যখন সামনে আসে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই বড় প্রশ্ন উঠে যায়। এবং তারপরই চিন্ময় কৃষ্ণ প্রভু তার গ্রেপ্তারির খবরে একেবারে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যায়, এবং একে একে যেভাবে মন্দিরগুলোর ওপর হামলা, যেভাবে হিংসার ঘটনা ছড়িয়েছে, যে সমস্ত ছবি সামনে এসছে, সেই সমস্ত ছবি যেগুলো আমরা দেখেছি এবং সেগুলো আপনাদেরকে জানাইছি আমরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক অবশ্যই তাৎপর্যপূর্ণ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেই বৈঠক থেকেই যে বার্তা সামনে এসছে তা হচ্ছে ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান যাতে থাকে, তার জন্য অবশ্যই সেইভাবেই এগোনো, অর্থাৎ এই বার্তা দেওয়া। এবং এই দুই বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক থেকে এই আলোচনা হওয়ার পর 2 ঘন্টারও বেশি সময় ধরে আজকে এই বার্তা যাওয়া অবশ্যই
বড় বিষয়, এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন এই গোটা পরিস্থিতিকে বিবেচ্য বা আলোচ্য জায়গায় রেখে তারা কিভাবে দেখছেন সেটা কিন্তু অবশ্যই দেখবার। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী তিনি আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। ম্যামকে স্বাগত জানাবো অনেক অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে ম্যাম, যে অবস্থা আমরা দেখলাম, মানে এই বৈঠক তো অবশ্যই একটা গুরুত্ব রাখে, এবং সেই বৈঠক থেকে যে বার্তা আমরা পেলাম সেটা ভবিষ্যতের জন্য আপনার কি মনে হয়? এন্টায়ারলি যে সিচুয়েশন চলছে এই মুহূর্তে তার উপর ভিত্তি রেখেই এই বৈঠক কতটা আশা যোগাবে আমাদেরকে ভবিষ্যতে? দেখুন, আজকের এই বৈঠকের যে মূল যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে আরো বেশি স্ট্রেনথেন করা, স্পেশালি এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে। কারণ আমরা জানি যে এটা প্রথম ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে দুটো দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে প্রথম উচ্চতর বৈঠক। কিন্তু যেভাবে বিক্রম মিস্ত্রি তিনি বেরিয়ে যে প্রেস কনফারেন্সে যেভাবে উনি কড়া সুরে বলেছেন যে কোনোভাবেই মাইনরিটিসদের ওপর অ্যাট্রোসিটিস ভারত মেনে নেবে না এবং সহ্য করবে না, তার থেকে একটা বার্তা কিন্তু উনি খুব সজোরে দিয়েছেন বাংলাদেশকে, আমার মনে হয় খুব ডাইরেক্টলি দিয়েছেন। সেটা হচ্ছে যে এই ধরনের অ্যাট্রোসিটিস যদি চলতে থাকে তাহলে ভারত কিন্তু তার সমস্ত কূটনৈতিক এবং অর্থনৈতিক যে প্রেশার গুলো এক্সার্ট করা সম্ভব, সেটা ডিপ্লোম্যাটিক মিশন বাতিল করে, ভিসা বাতিল করে, ট্রেড স্যাংশনস ইম্পোজ করে, এই সমস্ত যে ওয়েপন্স গুলো ভারতের কাছে রয়েছে সেগুলো কিন্তু এক্সার্ট করবে। এবং আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির অনেকটা ভাগই কিন্তু ভারত নির্ভরশীল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে চাপের মুখে কিন্তু বাংলাদেশকে ফেলা ভারতের জন্য খুব একটা কঠিন কাজ হবে না। এবং আমরা দেখেছি যে যদিও বাংলাদেশ বা তাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার করে চীন বা পাকিস্তানের উদাহরণ টেনে আনছে, তারা কোথাও গিয়ে ভুলে যাচ্ছে যে পাকিস্তান কিন্তু সেই অর্থনৈতিক সাহায্য বাংলাদেশকে কখনোই করতে পারবে না যেটা ভারত করেছে। এবং সেকেন্ডলি চায়না যদি বলা হয় তাহলে চায়না ডেফিনেটলি করতে পারে, কিন্তু চায়নার অর্থনৈতিক যে সাপোর্ট সেটার ফলপ্রসূ হিসাবে আমরা কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ইকোনমিক ক্রাইসিস দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু তাকে ভারতের ওপর নির্ভর করতেই হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বৈঠক সেটা একদিকে যেমন বাইল্যাটারাল রিলেশন স্ট্রেনথেন করার বার্তা দিয়েছে, অন্যদিকে কিন্তু বাংলাদেশকে সমস্ত রকম চাপের মুখে ফেলারও কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় আগামী দিনে শুধুমাত্র যে বাইল্যাটারাল রিলেশনকেই স্ট্রেনথেন করবে তা নয়, এই যে সমস্যা চলছে বাংলাদেশে এটাকেও কিন্তু কিছুটা হলেও মনিটর করবে বলে আমার ধারণা। ওকে, মানে আগামী সময় পরিস্থিতির বদল না ঘটলে ভারত কি সেক্ষেত্রে অন্য কোনো স্ট্র্যাটেজি বা স্টেপ নিতে পারে বলে আপনি মনে করছেন এই বৈঠকের পর? ডেফিনেটলি নিতে পারে, এবং আজকের এই বৈঠক থেকে তো বিক্রম মিস্ত্রি সেরকমই বার্তা দিয়েছে যে কোনোভাবেই এই ধরনের ভায়োলেশন, ইন্ডিভিজুয়াল রাইটস বা মাইনরিটি রাইটস এর ভায়োলেশন ভারত মেনে নেবে না। তো একদিকে যেমন দেখুন ইন্টারিম গভর্নমেন্টকে হাতে রাখার, অর্থাৎ যেহেতু ভারতের যথেষ্ট স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশের সঙ্গে রয়েছে, সেটা ট্রানজিট হোক, সেটা পাওয়ার ট্রেড হোক, সেটা ট্রেড রিলেশনস হোক, বা উত্তর পূর্ব ভারতকে কানেক্টিভিটি দেওয়ার ক্ষেত্রে হোক, সেই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট গুলো যেমন সিকিউর করাটা ভারতের জন্য দরকার, অন্যদিকে কিন্তু ভারতের যে রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবল পাওয়ার ইমেজ সেটাকেও কিন্তু তুলে ধরাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের বৈঠক ভারত একটা ডায়ালগ নিয়েছে, এবং ডায়ালগের জায়গা থেকেই কিন্তু আজকের বৈঠকটা করা হয়েছে। অন্যদিকে যদি এই সমস্যা না মেটে এবং এইরকম অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা বা যে ধরনের জিগির বিএনপি তুলছে ভারত বিরোধী, সেইটাকে মোকাবিলা করবার জন্য কিন্তু ভারত যথেষ্ট প্রেসার এক্সার্ট করতে পারে। এবং আজকের এই বৈঠক থেকে বিক্রম মিশ্রির যে বার্তা প্রেস কনফারেন্স, আমার মনে হয় এটা তারই একটা মানে কি বলবো ইমেজ বলা যেতে পারে। ঠিক ঠিক ঠিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনি ম্যাম বললেন, যেটা অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ সময় দেওয়ার জন্য। অর্থাৎ বিক্রম মিশ্রির যে বার্তা, এই বার্তাটা থেকে কিন্তু খুব সুস্পষ্টভাবে দুটো বিষয় তিনি কিন্তু পুশ করেছেন, এবং এই যে সংখ্যালঘুদের সিকিউরিটি যেটা সব থেকে বড় বিষয়, সেটা নিয়ে তার তুলে ধরা বার্তাটা আরো একবার এই বৈঠক শেষে 2 ঘন্টার বেশি বৈঠক কি বললেন তিনি শুনুন। Reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time,
We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. আর এই পরিস্থিতির মধ্যেই লন্ডন থেকে ভার্চুয়ালি বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। দেখুন ভার্চুয়ালি এই মন্তব্য যেটা কতটা গুরুত্ব রাখে আপনারা বুঝতেই পারছেন। যখন আজ এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, ঠিক তার আগে গতকাল শেখ হাসিনা তিনি লন্ডন থেকে বার্তা দেবেন। যখন এই উগ্রমৌলবাদ একে একে ভারত বিদ্বেষী মন্তব্য পোষণ করছে, ভারত বিদ্বেষী স্লোগান তুলছে, ভারত বিদ্বেষী পোস্টারিং করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার গতকালের এই মন্তব্য ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। ভার্চুয়ালি এই মন্তব্যে ঠিক তার কি বার্তা একবার তুলে ধরি আপনাদের দেখুন। যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে। পুরো যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। লেখক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়, বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময়। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের গণহত্যা, আর সেই সাথে সাথে এই আলবদ রাজাকার আল শামস বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। সত্তা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। একটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন, সড়ক ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, সবই তাদের ওই পরিকল্পনার অংশ। সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। নরসিংদীতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি, জঙ্গি, সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। দেখুন 4 মাস পর হঠাৎ করে অন্তরালে থাকবার পর হঠাৎ তিনি আসলেন, বার্তা দিলেন ভার্চুয়ালি। এখন এই যে অবস্থা চলছে, তার মধ্যে হঠাৎ শেখ হাসিনার এই বার্তা, সেটাকে কিভাবে দেখা হচ্ছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। স্যার স্বাগত জানাবো সিএনএ আপনাকে। আপনি কি বলবেন? মানে আমি শুরুটাই করছি এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক মানে আমরা দেখলাম এতদিন ধরে তিনি অন্তরালে ছিলেন, আজকে ভারত বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতি চলছে, বিদেশ সচিব পর্যায়ে আজকে বৈঠক অনুষ্ঠিত হলো, কিন্তু ঠিক তার আগের দিন এতদিন 4 মাস অন্তরালে থাকবার পর হঠাৎ তিনি এই যে বার্তা দিলেন, মানে আবারও কি তিনি পলিটিক্সে ফিরবেন আশা রেখে কি এই বার্তা, কি মনে করেন আপনি? না, এখানে কতগুলো বিষয় আছে। সেটা হচ্ছে শেখ হাসিনা হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে চাইবেন সুযোগ নিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার,
কিন্তু তার সঙ্গে রিলেটেড কতগুলো বিষয় আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান ইউনূস সরকার যারা প্রশাসন পরিচালনা করছেন, তারা কিন্তু একেবারে সিস্টেম্যাটিক্যালি হাসিনাকে টার্গেট করে কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, এবং তারা এটাও বলেছেন যে যে কোনো ভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তারা, এবং দেশে ফিরে এনে তাকে ট্রায়াল দেবেন। সুতরাং এই যে ডেভেলপমেন্ট একদিকে বাংলাদেশের অভ্যন্তরে ইউনূস সরকারের নেতৃত্বে, আর পাশাপাশি সেটাকে কাউন্টার করবার জন্য হাসিনা তো চুপচাপ থাকতে পারবেন না, থাকবেন না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা জয়, সেটাকে মাথায় রেখে আন্তর্জাতিক যে পাবলিক ওপিনিয়নকে হাসিনা কাজে লাগাতে চাইছেন নিজের ফেভারে। সুতরাং সব মিলিয়ে এক হচ্ছে যাতে বর্তমান ইউনূস সরকারের কাছে তাকে ফিরে যেতে না হয়, মানে ট্রায়ালের জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্তর্জাতিক পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ করে নিজের মাটিটাকে শক্ত করে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে যাওয়া। যদি ফিরে যেতে হয় তাহলে তিনি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সেখানে ফিরে যেতে চাইবেন। এটাই আমার বক্তব্য। নমস্কার। খুব গুরুত্বপূর্ণ জায়গা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। রাজকুমার কোঠারি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার যেটা অনুধাবন, যেটা তিনি বললেন, এটা কিন্তু খুব 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 তাৎপর্যপূর্ণ। এখন অবশ্যই দেখবার ভবিষ্যৎ শেখ হাসিনার কোথায় যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার তারাই বা কি পদক্ষেপ নেবে বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক থেকে শেষ করবার পর যে বার্তা অন্ততপক্ষে ভারতের তরফ থেকে আবারও স্পষ্ট করা হলো। অবশ্যই নজর রাখবো আমরা, প্রতিনিয়ত আপডেট দেবো আপনাদের।